হ্যালো গাইস, ওয়েলকাম এগেইন। আমরা ক্লাস 11-এর চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি, আস্তে আস্তে এগোচ্ছি। আমরা ফার্স্ট চ্যাপ্টারটা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। ফার্স্ট চ্যাপ্টার ছিল আমাদের সাম বেসিক প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি বা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এই পার্ট আমরা করছি। এই পার্টটা করতে করতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর আজকে আমরা আরেকটা টপিক করব। আর মোস্ট প্রবলি এই ভিডিওটা বা হয়তো যদি কিছু বাকি থাকে তো আরও একটা ভিডিওর মাধ্যমে আমরা ফার্স্ট চ্যাপ্টারটাকে পুরোপুরি কমপ্লিট করে আমরা এবার অ্যাটমিক স্ট্রাকচারের দিকে যাব। তো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আর আজকে যেগুলো পড়াবো সেগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো ডেফিনেশন হয়তো পরীক্ষায় লিখতে দেবে না সেরকমভাবে, যেমনটা তোমরা আগে ছোটোবেলায় থাকতো বা সেরকম হয়তো থাকবে না, বাট ব্যাপারগুলো একটু তোমাকে রিক্যাপ করিয়ে দেওয়া, সেগুলোই তোমাকে পড়ে দেওয়া। তুমি হয়তো এগুলো পড়েছো ক্লাস 10 লেভেলে জিনিসগুলো, তো সেগুলো আমরা আরেকবার একটু আলোচনা করব। তারপরে এখানকার আরও দু একটা টপিক বলে এই চ্যাপ্টারটা আমরা এন্ড করব। তো দেখা যাক। আরেকটা কথা তোমাদেরকে আমি যেটা বলতে চাই, সেটা তোমাদের প্রয়োজন থাকলে আমায় জানাবে। সেটা হচ্ছে শর্টকাট টেকনিক টু সলভ টু ব্যালেন্স এনি কেমিক্যাল রিয়াকশন। কোনো কেমিক্যাল রিয়াকশনকে শর্টকাটে ব্যালেন্স করা যায় কি না, উইদাউট ডুইং মাচ মোর ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেশন বেশি কিছু না করে, শর্টকাটে ভুল না করে নির্ভুলভাবে যদি করা যায়, এবং প্রায় 95% কেসে ফর্মুলাটা কাজে লেগে যাবে। তো যদি তোমাদের এরকম কিছু ভিডিও দরকার হয় তোমরা আমাকে বলবে, আমি তোমাদের ইজিলি কেমিক্যাল ব্যালেন্স করা শিখিয়ে দেবো। বিকজ যারা কেমিস্ট্রি পড়তেছে তাদের কাছে একটাই ভয়, সেটা হচ্ছে ওরে বাবারে বিশাল কেমিক্যাল রিয়াকশন, প্রচুর ব্যালেন্স করতে হবে, এত ব্যালেন্স কী করে মনে থাকবে, এই সেই হ্যানা তেনা মনে থাকে। তো তার জন্য ইজিয়েস্ট টেকনিক আমার কাছে আছে, আমি তোমাদেরকে ওটা অবশ্যই শিখিয়ে দেবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাতে হবে যে ইয়েস স্যার উই আর ইন্টারেস্টেড, অ্যান্ড দেন আই উইল মেক দ্যাট ভিডিও ফর ইউ, ইটস আ প্রমিস। তো চলো দেখা যাক কি আমরা আলোচনা করবো আজকে। দেখো, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা অ্যাবসলিউট ডেন্সিটি, নর্মাল স্ট্যান্ডার্ড ডেন্সিটি, ভেপার ডেন্সিটি বা রিলেটিভ ডেন্সিটি, এই যে ব্যাপারগুলো, এই টার্মগুলো দেখবে অনেক অঙ্ক করতে করতে অনেক ক্ষেত্রে বারবার ইউজ হবে। তো যখন টার্মটা সম্বন্ধে আমার আইডিয়াই থাকবে না, যদি আমাকে প্রশ্ন করা হয়, হয়তো ওটা ডেফিনেশন লিখতে বলবে না, কিন্তু কোনো একটা অঙ্ক দিয়ে বললো ফাইন্ড আউট দ্য অ্যাবসলিউট ডেন্সিটি বা ফাইন্ড আউট দ্য ভেপার ডেন্সিটি, জিজ্ঞেস করলো তোমাকে, তখন তুমি বিপদে পড়তে পারো, বিকজ তোমার টার্মটা সম্বন্ধে আইডিয়া নেই। তো এই ভিডিওটা জাস্ট তোমাকে ওইটার একটু আইডিয়া দেওয়া এবং ওই রিগার্ডিং আরও কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করা। তো দেখা যাক, বলছে অ্যাবসলিউট ডেন্সিটি বা পরম ঘনত্বটা কি, কোনো গ্যাসের অ্যাবসলিউট ডেন্সিটি বলতে কি বোঝায়। বলছে স্থির উষ্ণতা ও চাপে যখন, মানে থ্রু আউট দ্যাট প্রসেস টেম্পারেচার অ্যান্ড প্রেসার উইল বি কিপড ফিক্সড, চেঞ্জ করা যাবে না। তাহলে যখন তাপমাত্রা এবং চাপ তোমার একই আছে এবং সেই সময় 1 লিটার কোনো গ্যাসকে, তুমি 1 লিটার গ্যাস নিয়েছো, সেই 1 লিটারের গ্যাসের যে ওজন সেটাকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে তাকেই গ্যাসটার পরম ঘনত্ব বলা হবে। স্যার ওজন বললাম, ওজন থেকে ঘনত্ব কী করে হয়ে গেল? আমি তো ওজনের কথা বললেন, ভরের কথা বললেন, গ্রামে প্রকাশিত ওজন, তাই না? গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভরের কথা বলছেন, তা আপনি গ্রামে প্রকাশিত ভর থেকে আপনার ডেন্সিটিতে কী করে চলে গেলেন? আসছি, ইংরেজিতে একটু বলে দিই, কারণ ইংলিশ মিডিয়ামের অনেক ছাত্রছাত্রীরাও দেখছে, তাদেরও দরকার। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার দ্য মাস অফ 1 লিটার গ্যাস expressed in gram is called absolute density. বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ফিক্সড, সেই অবস্থায় তুমি 1 লিটার গ্যাস নিয়েছো, সেই 1 লিটার গ্যাসের যে মাস তাকে গ্রাম ইউনিটে প্রকাশ করলে যা হবে সেটাই তার অ্যাবসলিউট ডেন্সিটি। তোমার মনে আবারও প্রশ্ন, স্যার আপনি মাস ক্যালকুলেট করতে বলছেন, আপনি ভর ক্যালকুলেট করতে বলছেন, আপনি ডেন্সিটি কেন বলছেন হঠাৎ করে? আপনি বললেন গ্রামে প্রকাশিত ভরকে কি আমরা ডেন্সিটি বলা যায়? ভরকে আমরা ডেন্সিটি বলবো কেন? দেখো এই কারণে বলবে। দেখো, তুমি ডেন্সিটি ইকুয়াল টু কি জানো? মাস বাই ভলিউম জানো না? ঘনত্ব ইকুয়াল টু কি? কোনো পদার্থের একক আয়তনের যে ভর, অর্থাৎ ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, এটা তুমি তো জানো।
তো এখানে খেয়াল করে দেখো ভলিউমটা তোমাকে বলা হয়েছে 1 লিটার, ভলিউম তোমাকে বলা হয়েছে 1 লিটার, তাই না? ভলিউম তোমাকে বলা হয়েছে 1 লিটার, তাহলে ভলিউমটা যদি তোমার 1 হয়ে যায় তাহলে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস হয়ে যাবে না? তাই তো বলা হয়েছে ডেফিনেশনে 1 লিটার কোনো গ্যাস, তাহলে যে গ্যাসটা তুমি নিয়েছো তার ভলিউমটা তোমার 1 লিটার, আর যদি ভলিউমটা 1 লিটার হয় তখন তুমি মাসটাকে তার ডেনসিটি বলতে পারো। তো সেই জন্যই আমরা মাসটাকে ডেনসিটি বলছি। অর্থাৎ 1 লিটার যদি গ্যাস হয় তার যে মাস হবে সেটাকেই তখন তার ডেনসিটি বলবো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট যে পার্টটা আছে সেখানে যাওয়া যাক। ওকে, নেক্সট বলছে নর্মাল অর স্ট্যান্ডার্ড ডেনসিটি, প্রমাণ ঘনত্ব। ব্যাপারটা সবই সেম, একই জিনিস, শুধু আগেরটা বলেছিলাম যে কোনো তাপমাত্রা আর প্রেশার বলেছিলাম, মানে ফিক্সড তাপমাত্রা আর প্রেশার, কিন্তু টেম্পারেচার অ্যান্ড প্রেশারের কোনো ভ্যালু বলা হয়নি। টেম্পারেচার অ্যান্ড প্রেশারের কোনো ভ্যালু বলা হয়নি। উইদাউট সেইং দ্য ভ্যালু অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, উইদাউট ইন্ডিকেটিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আমি বলেছিলাম যে কোনো তাপমাত্রাতেই, বাট সেটা ফিক্সড থাকবে থ্রু আউট দ্য প্রসেস। তখন কোনো 1 লিটার কোনো গ্যাস তার যে মাস তাকে আমরা বলবো, গ্রামে এক্সপ্রেস করলে তাকে আমরা বলবো ডেনসিটি। এখানে প্রমাণ ঘনত্ব বা নর্মাল বা স্ট্যান্ডার্ড ডেনসিটির ক্ষেত্রে সেইটাকে যে কোনো তাপমাত্রার প্রেশার নেওয়া যাবে না, সেটাকে বলা হচ্ছে অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। আর টেম্পারেচার তুমি জানো, টেম্পারেচারটা হচ্ছে তোমার 273 কেলভিন অর 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশারটা হচ্ছে 1 atm। অর্থাৎ এখানে তোমাকে বলে দেওয়া আছে যে গ্যাসটা, যে 1 লিটার গ্যাসের তুমি মাস নিচ্ছ সেই গ্যাসটার টেম্পারেচার হবে তোমার 273 কেলভিন অ্যান্ড প্রেশার হবে 1 atm। সেই অবস্থায় ওই 1 লিটার গ্যাসের যে মাস সেটাকে গ্রামে কনভার্ট করলে যা হবে সেটাই তার নর্মাল বা স্ট্যান্ডার্ড ডেনসিটি। দেখো লেখা আছে, বাংলাতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, বলছে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটার প্রমাণ ঘনত্ব বলে। ইংরেজিতে লেখা আছে দ্য মাস অফ 1 লিটার গ্যাস, the mass of 1 liter gas at STP is called thus normal or standard deviation. নেক্সট হেডিং করো, আশা করি বুঝে গেছো ব্যাপারটা। নেক্সট হেডিং করে ফেলো রিলেটিভ অর ভেপার ডেনসিটি। হেডিং করো রিলেটিভ অর ভেপার ডেনসিটি। এরপর আমাদের পড়তে হচ্ছে কি, যে রিলেটিভ অর ভেপার ডেনসিটি, আপেক্ষিক বা বাষ্প ঘনত্ব, মানে রিলেটিভ ডেনসিটি বা ভেপার ডেনসিটি একই কথা, বাংলায় আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। এই জিনিসটা কি জিনিস এটা আমাদের একবার জানতে হবে। বলছি দেখো, আপেক্ষিক বা রিলেটিভ ব্যাপারটা যখনই আসে, রিলেটিভ কথাটা কখন আসে, যখন একজনের সাপেক্ষে আরেকজনকে মাপা হয়, অর্থাৎ একজনের রেসপেক্টে আরেকজনকে যখন মাপা হয় তখনই আমরা তাকে বলি রিলেটিভ ব্যাপার। যেমন ধরো আমি বললাম কেউ লম্বা, কথার কথা, আরে লম্বা কিসের রেসপেক্টে বলছি, তার মানে আমাকে একটা রেসপেক্ট ধরে নিতে হবে যে এতটা হাইট থাকলে পরে তাকে বলবো যা উচ্চতা থাকা উচিত তাই আছে, তার থেকে বেশি হলে লম্বা বলবো আর তার থেকে কম হলে বেটে বলবো। তার মানে আমাকে একটা কিছু রেসপেক্ট, একটা রেফারেন্সের রেসপেক্টে ভাবতে হবে। অর্থাৎ আমি লম্বা রিলেটিভ টু দ্যাট, মানে উইথ রেফারেন্স টু দ্যাট, আমি ওটা রেসপেক্টে লম্বা বা আমি ওটা রেসপেক্টে বেটে। অর্থাৎ রিলেটিভ বা বাষ্প ঘনত্ব ব্যাপারটা একজনের সাপেক্ষে কারো রেসপেক্টে মাপা হয়, অর্থাৎ এই ডেনসিটিটা অন্য একজনের ডেনসিটির রেসপেক্টে প্রকাশ করা হয়, এই জন্য একে বলা রিলেটিভ বা আপেক্ষিক ডেনসিটি। কার রেসপেক্টে প্রকাশ করা হয়? অবশ্যই হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে প্রকাশ করা হয়। যে কোনো গ্যাসের রিলেটিভ বা ভেপার ডেনসিটি মানে হচ্ছে সেই গ্যাসটার ডেনসিটিকে প্রকাশ করা হয়েছে হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে। হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে তার ডেনসিটি কত বেশি বা কত কম, এভাবেই তাকে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় রিলেটিভ বা ভেপার ডেনসিটি। ডেফিনেশনটা একবার দেখা যাক কি বলছে। ডেফিনেশন সেজ, বাংলা ইংরেজি দুটোতে লেখা আছে, যার যেটা সুবিধা সেটাতে করবে, কোনো অসুবিধা নেই। দেখো বলছে সমচাপ ও উষ্ণতা, অর্থাৎ দুটো যে গ্যাসকে আমি মেজারমেন্ট করছি, দুটো গ্যাস মানে একজন হাইড্রোজেনের রেসপেক্টে আমি অন্য একটা গ্যাসের ডেনসিটি বের করার চেষ্টা করছি।
তার মানে হাইড্রোজেন গ্যাসকেও যেমন যে চাপ এবং উষ্ণতায় থাকতে হবে, যে গ্যাসটার আমি মেজারমেন্ট করছি তাকেও একই চাপ এবং উষ্ণতায় থাকতে হবে। তাই বলছি দেখো, সমচাপ ও উষ্ণতায় গ্যাসীয় পদার্থের ভর, অর্থাৎ যে গ্যাসটা তুমি মাপছো ভর, সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায়, ওই যে বললাম হাইড্রোজেনের রেসপেক্টে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে অর্থাৎ হাইড্রোজেনের রেসপেক্টে আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলে। ইংরেজিতে লেখা আছে দ্য ডেনসিটি অফ এ পার্টিকুলার গ্যাস, ডেনসিটি অফ এ পার্টিকুলার গ্যাস রিলেটিভ টু দ্যাট অফ হাইড্রোজেন, অর্থাৎ একটা গ্যাসের ডেনসিটি উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, হাইড্রোজেনের রেসপেক্টে যখন আমরা ভাবছি অ্যাট সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ যে টেম্পারেচার অ্যান্ড প্রেসারে ওই গ্যাসটা আছে ঠিক একই টেম্পারেচার অ্যান্ড প্রেসারে ওই হাইড্রোজেন গ্যাসও আছে, then it is called the vapor density of that gas, অর্থাৎ the density of a particular gas when it is expressed relative to hydrogen or with respect to hydrogen, it is expressed with respect to hydrogen, then তখন আমরা তাকে বলবো তার রিলেটিভ ডেনসিটি বা ভেপার ডেনসিটি। এর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন কি হতে পারে বা এটাকে যদি এক্সপ্রেস করে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেনসিটি ইজ ইকুয়াল টু, মানে ভেপার ডেনসিটি, অবভিয়াসলি ভেপার ডেনসিটি, এটা ভেপার ডেনসিটি ডি, ভেপার ডেনসিটি ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি ভলিউম mass of V volume gas divided by mass of V volume hydrogen। বাংলাতে লিখে দিই, ভি আয়তন গ্যাসের ভর divided by V আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, ব্র্যাকেটে লিখে রাখতে পারো সমচাপ ও উষ্ণতায়, at same temperature and pressure, সমচাপ ও উষ্ণতায়। এটা আর আমি ইংরেজিতে লিখলাম না, নিজেরা লিখে নাও, আমি একবারই লিখলাম সমচাপ ও উষ্ণতায়। খেয়াল করে দেখো, ভলিউম দুজনের ক্ষেত্রে সেম হতে হবে, দুজনেরই ভলিউম সেম, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে অন্য একজনের মাস কতটা বেশি বা কতটা কম সেটাকেই আমরা বলি তার ভেপার ডেনসিটি। ও আরেকটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছি, সেটা আমি এখানে বলে দিচ্ছি, একটু নোট করে নাও। সেটা হচ্ছে একটু আগে আমরা নর্মাল ডেনসিটি পড়ে এলাম বা স্ট্যান্ডার্ড ডেনসিটি পড়ে এলাম, তো স্ট্যান্ডার্ড ডেনসিটির সাথে রিলেটিভ ডেনসিটির কি সম্পর্ক? স্ট্যান্ডার্ড ডেনসিটির সাথে রিলেটিভ ডেনসিটির কি সম্পর্ক? কি সম্পর্ক না, স্ট্যান্ডার্ড ডেনসিটি মানে যেটাকে প্রমাণ ঘনত্ব বলছো তোমরা, প্রমাণ ঘনত্ব, স্ট্যান্ডার্ড ডেনসিটি ইজ ইকুয়াল টু 0.089 ইনটু গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে ওই ভেপার ডেনসিটি, যারা ইংরেজি লিখে দেবে 0.089 ইনটু, এখানটা লিখবে গ্যাসের আপেক্ষিক ঘনত্ব না লিখে তোমরা লিখবে রিলেটিভ অর ভেপার ডেনসিটি, রিলেটিভ অর ভেপার ডেনসিটি। যারা ইংরেজি লিখছে তারা লিখবে স্ট্যান্ডার্ড ডেনসিটি ইজ ইকুয়াল টু 0.089 ইনটু ভেপার ডেনসিটি, আর যারা বাংলা লিখছে লিখবে এটা লিখবে, ঠিক আছে? এইবার এই ভেপার ডেনসিটি ডি আমি একটা অঙ্ক করানোর সময় তোমাদের বলে দিয়েছিলাম, আর মলিকুলার মাস এম, এদের মধ্যে একটা রিলেশন হচ্ছে m ইকুয়ালস টু 2d। ভেপার ডেনসিটির সাথে মলিকুলার মাস বা তোমার আণবিক ওজন তার সম্পর্ক কি m ইকুয়ালস টু 2d, এটা ধরে আমরা একটা অঙ্ক করে এসেছিলাম।
আমি বলেছিলাম পরে একটা ক্লাসে বা একটা লেকচারে আমি এই সম্পর্কটা প্রুফ করব। তাহলে আজকে আমরা প্রমাণ করব যে m ইকুয়ালস টু 2d কিভাবে হয়। তাহলে তোমরা এক কাজ করো, হেডিং করো, যে একটা সেন্টেন্স লিখে হেডিং করো, দেখাও যে কোনো গ্যাসের আণবিক ওজন তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, so that the molecular mass of any gas is 2 times of its relative density or vapor density। এটা লিখে নাও, স্টেটমেন্টটা লিখে নাও, তারপরে আমরা এটা প্রুফ করব। চলো এটা প্রুফ করা যাক। তাহলে আমাদের প্রুফ করতে হবে m equals to 2d। ওকে, তাহলে d এর ডেফিনেশন ওয়াইজ d টা কি, ডেফিনেশন মানে d টা কি লিখলাম এক্ষুনি। আচ্ছা আমি ইংরেজিতে লিখছি বাট বাংলাতে ডিকটেট করছি, এটা ডেরিভেশন একবার বাংলা ইংরেজি বারবার করতে গেলে অসুবিধা হয়ে যাবে। আমি ইংরেজিতে লিখছি, আমি বাংলায় ডিকটেট করব, বাংলাতে লিখে নেবে, কেমন? অসুবিধা হলে আমায় জানাবে, আমি সেটা বলে দেবো, ঠিক আছে? তো ভেপার ডেনসিটি ডেফিনেশন কি পেলাম, যে ভি ভলিউম মাস অফ ভি ভলিউম গ্যাস বাই মাস অফ ভি ভলিউম হাইড্রোজেন। ওকে, ঠিক আছে? ব্র্যাকেট লিখে রাখবে অ্যাট সেম টেম্পারেচার এন্ড প্রেসার, ব্র্যাকেট লিখে রাখবে অ্যাট সেম টেম্পারেচার এন্ড প্রেসার, দুটো গ্যাসই কিন্তু সেম টেম্পারেচার এন্ড প্রেসারে রয়েছে। ওকে, ক্লিয়ার? লেখা আছে? আচ্ছা এবার দেখো অ্যাভোগাড্রোস তোমরা প্রকল্প পড়েছো, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস কি পড়েছো? অ্যাভোগাড্রোস যে হাইপোথিসিস তোমরা পড়েছো, এখানে কি পড়েছো, যে দুটো গ্যাস যদি তাদের ভলিউম সেম হয় এবং তারা যদি সেম টেম্পারেচার এন্ড প্রেসারে থাকে, তাহলে দুটো গ্যাসের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস বা নাম্বার অফ মোলস, নাম্বার অফ মলিকিউলস সেম হবে। অর্থাৎ দুটো গ্যাসে যদি 1 লিটার আয়তনে থাকে এবং একই তাপমাত্রায় থাকে এন্ড প্রেসারে থাকে, তাহলে এর মধ্যে যতগুলো পার্টিকেল থাকবে এর মধ্যে ততগুলো গ্যাস পার্টিকেল থাকবে। এটা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। তাহলে লিখে রাখো, তোমরা লিখো, আমি বলছি লিখছি না, লিখে রাখো অ্যাভোগাড্রো সূত্রানুসারে সমচাপ উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক উপাদান কণিকা বর্তমান। যারা ইংরেজিতে লিখছো লিখো, according to Avogadro's hypothesis, the gases of same volume at same temperature and pressure will have same number of particles or same number of molecules। লিখে নিয়েছো, তাই তো? লিখে নিয়েছো, লেখার পরে লিখবে, লেখার পরে লেখো লেট, মনে করি বাংলাতেও বলছি দেখো, ইংরেজিতেও লিখছি আমি, লেট মনে করি ভি ভলিউম গ্যাস হ্যাভ small n number of molecules। মনে করি ভি আয়তন গ্যাসে n সংখ্যক অণু আছে। দুটো দিই বলছি, যারা ইংরেজিতে লিখে লেখো, let us consider in V volume of the gas small n molecules are present। আর যারা বাংলা লিখে লেখো, মনে করি ভি আয়তন গ্যাসে n সংখ্যক অণু রয়েছে, গ্যাসের অণু রয়েছে, n সংখ্যক অণু রয়েছে। হয়েছে? তাহলে কি হবে, তাহলে এই গ্যাসটারও ভি ভলিউম, এই গ্যাসটারও ভি ভলিউম, দুটো সেম টেম্পারেচারে আছে। তাহলে এখানে যদি n নাম্বার অফ পার্টিকেল থাকে বা n নাম্বার অফ মলিকিউল অফ গ্যাস থাকে, তাহলে এখানেও n নাম্বার অফ মলিকিউল অফ গ্যাস থাকবে, দুজনেরই নাম্বার অফ মলিকিউল সেম হবে অ্যাজ পার অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। ওকে, তাহলে লিখবো আমরা এখানে, তাহলে এখানে কটা পার্টিকেল আছে, কটা আছে, n খানা, এখানে কতগুলো আছে, n খানা। অর্থাৎ এর ভি ভলিউমে n খানা গ্যাসের মলিকিউল আছে, এরও ভি ভলিউমে n খানা হাইড্রোজেন গ্যাসের ভলিউম অণু আছে, মানে মলিকিউল আছে। তাহলে এই যে মাসটা তুমি পেয়েছো, মাস অফ ভি ভলিউম গ্যাস, এই মাসটা অ্যাকচুয়ালি কাদের জন্য? ওই যতগুলো পার্টিকেল আছে তাদের মাস,
যতগুলো পার্টিকেলের মধ্যে আছে, যতগুলো অণু আছে তাদের মাসটাই পেয়েছো তুমি ওখানে। তাহলে এখানে আমি কি লিখবো, মাস অফ n মলিকিউল গ্যাস, যারা বাংলা লিখবে আমি বলে দিচ্ছি বাংলাটা লিখবে, আর যারা ইংরেজি লিখছে তারা কি লিখবে, ডিভাইডেড বাই মাস অফ n molecules হাইড্রোজেন। যারা বাংলা লিখে লিখে রাখো, n সংখ্যক গ্যাস অণুর ভর, n সংখ্যক গ্যাস অণুর ভর ভাগ নিচে লিখবে n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর, উপরে লিখবে কি লিখবে, n সংখ্যক গ্যাস অণুর ভর ডিভাইডেড বাই n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের ভর। লিখেছো? হয়েছে? আচ্ছা, দুটো যদি n আছে তাহলে n কমন দিয়ে উড়িয়ে দিই, তাহলে এখানে কি পাবো, পরের লাইনে লিখবো মাস অফ 1 molecule গ্যাস ডিভাইডেড বাই মাস অফ 1 molecule হাইড্রোজেন। বাংলা লেখো, অর্থাৎ গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি অণুর ভর, গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। লিখেছো? নেক্সট আমি উপরে লিখছি, হচ্ছে? আচ্ছা, এটা মাস অফ 1 molecule অফ গ্যাস যা আছে তাই লিখলাম, মাস অফ 1 molecule অফ গ্যাস ডিভাইডেড বাই, আচ্ছা হাইড্রোজেনের একটা মলিকিউলে কটা অ্যাটম আছে, দুটো, তাহলে আমি একটা মলিকিউল না লিখে লিখতে পারি 2 অ্যাটম অফ হাইড্রোজেন। 1 molecule হাইড্রোজেনে কটা অ্যাটম আছে, দুটো অ্যাটম আছে, তাহলে আমি যখন লিখছি মাস অফ 1 molecule H2, এটা না লিখে আমি লিখতে পারি মাস অফ 2 অ্যাটম অফ হাইড্রোজেন, এটা লিখতে পারি। তাহলে এখানে লিখবো আমরা মাস অফ 2 অ্যাটম অফ হাইড্রোজেন। যারা বাংলা লিখছো লেখো, এক অণু গ্যাসের ভর বাই হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর, বাই দুটো হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর। হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা লিখতে পারি, এখানটা কি লিখতে পারি, মানে 1/2 টাকে কমন নিয়ে মানে বাইরে বার করলাম এভাবে, তাহলে এখানে কি লিখতে পারি, মাস অফ 1 molecule gas divided by mass of 1 atom hydrogen, জাস্ট হাফটাকে বাইরে বার করলাম, আমরা লিখতে পারি। বাংলা যারা লিখছো লিখে ফেলো, হাফ ইন্টু একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আচ্ছা, এই যে এটাকেই বলা হয় মলিকুলার মাস। মলিকুলার মাসের ডেফিনেশনই হচ্ছে এটা, কোনো একটা মানে মলিকুলার মাসকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, অনেকভাবে এক্সপ্রেস করতে পারি। তো একটা হাইড্রোজেনের রেসপেক্টে এক্সপ্রেস করা হয়, বলছে কোনো একটা গ্যাসের মাস একটা হাইড্রোজেন অ্যাটমের রেসপেক্টে যত গুণ বেশি তাকেই তার মলিকুলার মাস বলা হয়। মলিকুলার মাসের ডেফিনেশন কি? মলিকুলার মাসের ডেফিনেশন হচ্ছে কোনো একটা গ্যাসের একটা মলিকুলের যে মাস সেটা একটা হাইড্রোজেনের অ্যাটমের রেসপেক্টে যত গুণ ভারী তাকেই তার মলিকুলার মাস বলা হয়। দেখো তুমি, এটাকে এভাবে এক্সপ্রেস করা হয়েছে, একটা গ্যাসের মলিকুলার মাস একটা হাইড্রোজেনের অ্যাটমের রেসপেক্টে কতটা ভারী সেভাবে এক্সপ্রেস করা হয়েছে। তাহলে এই যে জিনিসটাকে, এটাকে তার মলিকুলার মাস বলতে পারি। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখবো, D is equal to half m, তাই তো? ব্র্যাকেট লিখে দেবে as per the definition of molecular mass, this by this is equal to m, এটা is equal to m। তোমরা লিখে দেবে যে আণবিক ওজনের সংজ্ঞা অনুসারে এই রাশিটা সমান সমান তার আণবিক ওজন। তাহলে দেখো D is equal to half m পাওয়া গেল। তাহলে এখানে আমি কি লিখতে পারি এটাকে, hence m is equal to 2D। প্রমাণ হয়ে গেল, জিনিসটা ক্লিয়ার হলো।
বোঝা গেল ব্যাপারটা? চল তাহলে যেটুকু টপিক আমরা আজকে ডিসকাস করবো বলেছিলাম সেইটা আমরা ডিসকাস করে নিয়েছি। আমরা বলেছিলাম যে আমরা কিছু বেসিক জিনিস বলবো পরের দিকে, সেটা আমরা আজকে এই লেকচারটাতে কমপ্লিট করলাম। এর পরে যে লেকচারটা থাকবে সেই লেকচারে আমরা পার্সেন্ট কম্পোজিশন, স্টয়চিওমেট্রি অ্যান্ড লিমিটিং রিএজেন্ট নিয়ে আলোচনা করব। এই লেকচারটা আমি এখানেই এন্ড করছি। টাটা।